অনলাইনে কিভাবে ঘরে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে জিরো রিটার্ন সাবমিট করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ঘরে বসেই নিজের জন্য জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। ওকে, অনলাইনে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন এই বিষয়টি দেখানোর আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাই। যেমন আপনাদের ভিতরে অনেকেই প্রশ্ন করে থাকেন কারা জিরো রিটার্ন দিতে পারবে। আমাদের ভিতরে এমন অনেকে আছি যারা গৃহিণী, স্টুডেন্ট অথবা কোনো করযোগ্য ইনকাম নেই। আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন এবং আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন, তাহলে আপনি চাইলে জিরো রিটার্ন দিতে পারেন। জিরো রিটার্ন দেওয়া মানে কিন্তু ট্যাক্স পে করা না, তার মানে কর দেওয়া না। আপনি তখনই সরকারকে ট্যাক্স দিবেন যখন আপনার করযোগ্য আয় থাকবে। অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য আপনারা যেটা করবেন, আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা ইউআরএল বারে এখানে এসে আপনারা সার্চ করবেন ই-রিটার্ন লিখে। ই-রিটার্ন লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই এনবিআর এর একটা ওয়েবসাইট চলে আসবে, ই-রিটার্নের একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার রিটার্ন সাবমিট করার জন্য ই-রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন ২ টা অপশন চলে আসছে। একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আর একটা হচ্ছে আই এম নট রেজিস্টার্ড ইয়েট। আপনি যদি এর আগে এখান থেকে রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। আর আপনি যদি একদম নতুন থাকেন, এখনো পর্যন্ত আপনি রিটার্ন সাবমিট করেননি, তাহলে আপনি এখান থেকে এই অপশনটিতে প্রেস করবেন। এবার দেখুন এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করে নিন। আপনার ফোন নাম্বার থেকে *16001# ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড আছে কিনা জেনে নিন। তার মানে এইখানে অ্যাকাউন্ট করতে হলে আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সিম লাগবে। তাছাড়া কিন্তু এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। এখান থেকে ওকেতে প্রেস করবেন। এবার শুরুতে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইন আপের একটা অপশন দেওয়া রয়েছে। সাইন আপ মানে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। শুরুতে রিটার্ন দেওয়ার জন্য আপনাকে এখানে টিন নাম্বার, মোবাইল নাম্বার এবং এই ক্যাপচা কোডটি দিয়ে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আপনার যে টিন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং এইখানে যে ক্যাপচা কোডটি থাকবে অ্যাজ ইট ইজ আপনি এই ক্যাপচা কোডটি দিয়ে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপ থেকে আপনারা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে তৈরি করে নিবেন। এবার আপনি এখানে আপনার যে টিন সার্টিফিকেটের নাম্বার রয়েছে সেই টিন সার্টিফিকেটের নাম্বার দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে এই ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইনে প্রেস করে আপনি অ্যাকাউন্টে লগইন করে নিবেন। আপনার অ্যাকাউন্টটিতে লগইন করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার আপনারা এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রেগুলার ই-রিটার্ন। এখান থেকে রেগুলার ই-রিটার্ন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার রিটার্ন সাবমিট করবেন। রেগুলার ই-রিটার্নে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এবার এখান থেকে রিটার্ন স্কিম এখান থেকে সিলেক্ট করবেন সেলফ এবং এইখানে দেখতে পারবেন অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে। এখানে যে ইনফরমেশনগুলো আছে মূলত এই ইনফরমেশনগুলোর মাধ্যমেই কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। তাই কেয়ারফুলি এই ইনফরমেশনগুলো দেখবেন। ইনফরমেশন ভুল হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এবার এখান থেকে ইনকাম ইয়ার, এখানে আপনি আপনার ইনকাম যে ইয়ার রয়েছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি কোন ইনকাম ইয়ারের জন্য এখানে ট্যাক্স দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এবার দেখতে পারবেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। যেহেতু আপনি একজন স্টুডেন্ট এবং আপনি একজন গৃহিণী এবং আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন, তাই এখানে অবশ্যই আপনাকে নো দিতে হবে। তার কারণ আপনার ইনকাম নেই বলেই আপনি কিন্তু জিরো রিটার্ন সাবমিট করছেন। তো এবার আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিবে। এবার এখান থেকে ইয়েসে প্রেস করবেন। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি এনবিআর এর কাছ থেকে কোনো তথ্য লুকান, পরবর্তীতে কিন্তু সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনার বাজেয়াপ্ত হতে পারে। সুতরাং আপনার কোনো ইনফরমেশন কিন্তু এখানে লুকানো যাবে না। এই ভুল কিন্তু ভুলেও করতে যাবেন না যে আপনার সম্পত্তি আছে, আপনার টাকা আছে অথচ আপনি জিরো রিটার্ন দিচ্ছেন। এটা কিন্তু ভুলেও করা যাবে না। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের করযোগ্য ইনকাম নেই। এবার এখানে দেখতে পারবেন রেজিডেন্ট স্ট্যাটাস, এখান থেকে রেজিডেন্ট থাকবে। যেহেতু আপনার কোনো ইনকাম নেই, ট্যাক্সেবল ইনকাম নেই, সেহেতু এইখানে দেখুন এই অপশনগুলো ইনভিজিবল হয়ে গেছে। এখানে আপনাকে কোনো কিছুই দিতে হবে না। আর যদি আপনার ইনকাম থাকতো তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো দিতে হতো। এবার এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে গ্রোস ওয়েলথ ওভার
50 লক্ষ। তার মানে আপনার যদি 50 লক্ষ টাকার উপরে সম্পদ থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে নো দিবেন। এবার দেখতে পাচ্ছেন ওন মোটর কার, আপনার যদি কোনো প্রাইভেট কার থাকে তাহলে সেটা এখানে ইয়েস দিতে হবে, না থাকলে নো। এবার দেখতে পাচ্ছেন ওন অফশোর প্রপার্টি, আপনার যদি অফশোর কোনো প্রপার্টি থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপরে এখানে যদি আপনার সিটি কর্পোরেশনের ভিতরে কোনো হাউস থাকে তাহলে সেটাকে ইয়েস দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট। এবার এটাকে এখান থেকে ইয়েস দিবেন এবং এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবার আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্ট। এইখানে আপনাকে 1 বছরের ভিতরে কি কি খরচ করেছেন, কত টাকা আপনার কাছে আছে, এই সকল হিসাব নিকাশ কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনার প্রত্যেকটা হিসাব খুব সুন্দরভাবে লিখে দিলে আপনি পরবর্তীতে রিটার্ন সাবমিট করতে গিয়ে কখনো ঝামেলায় পড়বেন না। তবে এই জায়গাটাতে যদি আপনি লুকাচুপি করেন তাহলে কিন্তু আপনার এই জায়গাটিতে আপনি লুকাচুপি করে যদি আপনি রিটার্ন সাবমিট করেন পরবর্তীতে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। যেমন দেখুন এখান থেকে আইটি 10B যদি আমি নো দিয়ে দিই তাহলে দেখুন এখানে শুধুমাত্র একটা অ্যামাউন্ট, তার মানে 1 বছরে আমি কত টাকা খরচ করেছি সেটা দিয়ে কিন্তু আমি এখানে সাবমিট করতে পারতাম। কিন্তু আমি চাচ্ছি এখানে ইয়েস দিয়ে 1 বছরের ভিতরে আমার খাওয়া দাওয়াতে কত টাকা খরচ হয়েছে, পড়াশোনাতে কত টাকা খরচ হয়েছে, আমার গোল্ড কতটুকু আছে, এই সকল বিষয় আমি এখানে উল্লেখ করে দিতে চাইছি। আর আপনি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ সুতরাং আপনার কিন্তু কোনো না কোনো খরচ আছে। আপনি খাওয়া দাওয়া করেন, কাপড় চোপড় কিনেন, পড়াশোনার খরচ থাকতে পারে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু খরচ আছে। সেই প্রত্যেকটা খরচ এখানে কিন্তু লিখে দেওয়া উচিত। এবার দেখুন এখানে রয়েছে এক্সপেন্স ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল। গত 1 বছরে আপনার খাওয়া দাওয়া এবং কাপড় চোপড়ের জন্য আপনি কত টাকা খরচ করেছেন সেটা এইখানে আপনি লিখে দিবেন। সাপোজ আমি যার রিটার্ন সাবমিট করতেছি সে গত 1 বছরে খাওয়া দাওয়া এবং কাপড় চোপড়ের জন্য 40,000 টাকা খরচ করেছে। তো এখানে আমি 40,000 লিখে দিলাম। এবার এখানে কমেন্ট রয়েছে, আপনি চাইলে কোনো কমেন্ট লিখতে পারেন, না চাইলে না লিখতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাকোমোডেশন এক্সপেন্স। আপনার যদি কোনো অ্যাকোমোডেশন এক্সপেন্স থাকে সেটা এখানে উল্লেখ করবেন। এরপর আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন এক্সপেন্স। আপনার গত 1 বছরে আপনার পড়াশোনা বাবদ কত টাকা খরচ হয়েছে। এখানে আমি পড়াশোনা বাবদ খরচ দেখালাম 35,000 টাকা। 1 বছরে পড়াশোনার বাবদ 35,000 টাকা খরচ এখানে আমার হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস। এখান থেকে আপনি ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টের জন্য আপনি কত টাকা খরচ করেছেন, ডোমেস্টিক অথবা ওভারসিজ যদি ট্যুর করে থাকেন হলিডের জন্য সেখানে কত টাকা খরচ করেছেন, এগুলো কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এনি আদার এক্সপেন্স। যদি আপনার কোনো আদার এক্সপেন্স থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো এখানে আমি আদার এক্সপেন্সের জায়গায় দিলাম 10,000 টাকা। এবার তার নিচে দেখতে পাচ্ছেন টোটাল এক্সপেন্স রিলেটেড অফ লাইফস্টাইল। এখানে টোটাল 85,000 টাকা লাইফস্টাইল রিলেটেড এখানে খরচ হয়েছে আমার, সেটা এখানে উল্লেখ করে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন 7 কন্টিনিউ নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসতে নিয়ে আসবে। এবার এখানে অ্যাসেটস অপশনে ক্লিক করবেন। অ্যাসেটস অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে বিজনেস ক্যাপিটাল। আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে তাহলে আপনি সেটা এখানে উল্লেখ করে দিবেন। সাপোজ আপনি একটা কোম্পানির যদি ডিরেক্টর থাকেন তাহলে এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কোম্পানির নাম এবং এখানে আপনার শেয়ার ভ্যালু এগুলো আপনি কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যদি নন এগ্রিকালচার প্রপার্টি থাকে সেটা এখানে লিখে দিবেন। এগ্রিকালচার যদি কোনো প্রপার্টি থাকে সেটা লিখে দিবেন। আপনার যদি মোটর কার থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেম। যদি আপনি বিবাহিত থাকেন তাহলে কিন্তু আপনার গোল্ড থাকতেই পারে, আপনার ওয়াইফ কিংবা আপনার কিন্তু গোল্ড থাকতেই পারে। আপনি চাইলে কিন্তু সেই গোল্ডগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। বিবাহিত থাকলে অনেকেই কিন্তু গোল্ড উপহার হিসাবে পান, সেই গোল্ডের পরিমাণ এখানে উল্লেখ করে দিবেন। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে পারচেস এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গিফট। আপনি যদি এখানে গিফট উল্লেখ করে আপনার স্বর্ণটা এখান থেকে সিলেক্ট করে দেন এবং কতটুকু স্বর্ণ রয়েছে সেটা যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে সেটার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে না। কিন্তু আপনার যদি গোল্ড থাকা সত্ত্বেও এখানে যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে সেটা ব্ল্যাক হিসাবে গণ্য হবে। তাই আপনার যদি গোল্ড থাকে তাহলে অবশ্যই সেটা এখানে উল্লেখ করবেন। এটা কিন্তু গৃহিণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার যতটুকু গোল্ডই আছে সেটা যদি আপনি বিবাহিত আপনার স্বামী কর্তৃক পেয়ে থাকেন কিংবা আপনার বাবা মার কাছ থেকে পেয়ে থাকেন কিংবা বিয়েতে গিফট উঠেছে সেগুলো যদি থাকে আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন এবং সেটার ইউনিট এখান থেকে ভরি সিলেক্ট করে ভ্যালুটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে ভ্যালুর জায়গায় আপনি দিবেন 0। যদি গিফট থাকে তাহলে ভ্যালুর জায়গায় দিবেন 0। তার কারণ হচ্ছে গিফটের কিন্তু কোনো দাম হয় না, তাই আপনি এখানে আপনার সকল কিছু উল্লেখ করে ভ্যালু দিয়ে দিবেন 0। যদি আপনি এখানে আরো কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করে কিন্তু আপনি আরো অপশন এখানে অ্যাড করতে পারবেন। যদি আপনার ফার্নিচার,
ইকুইপমেন্ট, ইলেকট্রনিক আইটেমস এগুলো যদি থাকে তাহলে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। সেম একইভাবে এখান থেকে কিন্তু গিফট, পারচেজ এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে সকল ইনফরমেশন কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারেন। আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের পাস্ট লাইফ কিছু সেভিংস রয়েছে। যেমন বাবা-মা পড়াশোনার জন্য টাকা দিয়েছে কিংবা আপনি নিজে টিউশনি করান, সেগুলো আপনি জমিয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার কাছে রয়েছে। সাপোজ যার রিটার্নটি আমি সাবমিট করছি তার পাস্ট লাইফ সেভিংস রয়েছে ৳১,০০,০০০ উপরে। তো এইখানে সেইটা আমি উল্লেখ করে দিব। তার কারণ পাস্ট লাইফ সেভিংস এর জন্য কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড ফান্ড অফ আউটসাইড বিজনেস এটা সিলেক্ট করবেন এবং ক্যাশ ইন হ্যান্ড এটা সিলেক্ট করবেন। ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। এইখানে দেখুন আপনি টোটাল খরচ করেছেন গত ১ বছরে আপনার লাইফস্টাইলের জন্য ৳৮৫,০০০ এবং এগুলো খরচ করার পরেও আপনার কাছে ৳২,০০,০০০ মতো রয়েছে। সেইটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে যদি আপনার ১০-২০,০০০ টাকাও থাকে সেটাও আমার মনে হয় যে উল্লেখ করে দেওয়া উচিত। এরকম কিন্তু আমাদের পাস্ট লাইফ সেভিংস থাকে প্রায় প্রত্যেকেরই। তো সেইটা এখানে উল্লেখ করে দিবেন। ওকে, তো এবার আমরা টোটাল এখানে খরচ করেছি ৳২,৮৫,০০০। এবার আমাদের এই ৳২,৮৫,০০০ টাকাটা কোথা থেকে এসেছে সেটা কিন্তু আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। এবার দেখুন এইখানে রয়েছে সোর্স অফ ফান্ড। তার মানে এখানে দেখুন আমি এই যে টোটাল গ্রোস ওয়েলথ রয়েছে আমার ২,০০,০০০ এবং পড়াশোনা বাবদ এখানে আমার খরচ রয়েছে ৮৫,০০০, টোটাল হচ্ছে ৳২,৮৫,০০০ এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস ৳২,৮৫,০০০ হয়ে রয়েছে। তার কারণ এখানে ডিফারেন্সটা রয়েছে। তার কারণ আমরা এখানে এই টাকাগুলো কোত্থেকে এসেছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত উল্লেখ করিনি। মূলত রিটার্ন সাবমিট করার কারণে কিন্তু এইটা যে আপনি কত টাকা খরচ করছেন সেই টাকাটা কোথা থেকে এসেছে। এবার আমাদের এখানে পাস্ট লাইফ সেভিংস হলো ৳২,০০,০০০ এবং আমরা খরচ করেছি সারা বছরে ৳৮৫,০০০। সেইটার জন্য আমাদের সোর্স অফ ফান্ড উল্লেখ করতে হবে। এবার এখান থেকে সোর্স অফ ফান্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আদার রিসিপ্ট যে অপশনটা রয়েছে সেই আদার রিসিপ্ট অপশনটা সিলেক্ট করবেন। এবার এখানে সিলেক্ট করবেন পার্টিকুলার। এইখানে দেখুন আমার পাস্ট লাইফ সেভিংস রয়েছে ৳২,০০,০০০। তো এখানে আমি সেই পাস্ট লাইফ সেভিংস লিখে আমি এখানে ২,০০,০০০ অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি কোনো রেফারেন্স দিতে যাচ্ছি না। রেফারেন্স আমি নীল দিয়ে দিলাম। আপনি ওইখানে নীল দিয়ে দিতে পারেন যদি কোনো রেফারেন্স না থাকে। এটা কিন্তু আমাদের পাস্ট লাইফ সেভিংস। এবার দেখুন আমি যদি নিচের দিকে যাই তাহলে এখানে ২,৮৫,০০০ এর জায়গায় মাইনাস কিন্তু ৳৮৫,০০০ রয়েছে। তার কারণ আমাদের এখানে যে ৳২,০০,০০০ রয়েছে সেই ৳২,০০,০০০ সোর্স কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। যেটা আমাদের আগের পাস্ট লাইফ সেভিংস ছিল। তার মানে আমি কিছু করে টাকা জমিয়েছি সেইটা আমার কাছে রয়েছে। এবার যে ৳৮৫,০০০ রয়েছে এই ৳৮৫,০০০ টা আপনি কোথা থেকে পেয়েছেন? যেটা আপনি ১ বছরে খরচ করেছেন আপনার পড়াশোনা, লাইফস্টাইল, খাওয়া-দাওয়ার জন্য। সেটার জন্য আপনি এইখান থেকে এই আরেকটা এড অপশনে ক্লিক করবেন। এড অপশনে ক্লিক করে এই জায়গাটিতে আপনি লিখবেন। যদি আপনি আপনার ভাইয়ের কাছ থেকে পড়াশোনা বাবদ টাকা খরচ নিয়ে থাকেন সেটা লিখবেন। যদি বোনের কাছ থেকে পেয়ে থাকেন সেটা লিখবেন। শ্বশুরবাড়ি থেকে পেয়ে থাকলে সেটা লিখবেন। যেটাই হোক না কেন আপনি যেখান থেকে টাকাটা পাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো এখানে সারা বছরে পড়াশোনা, খাওয়া-দাওয়ার জন্য যে খরচটা নেওয়া হয়েছে সেটা আমি যার রিটার্ন সাবমিট করছি সে নিয়েছে তার মায়ের কাছ থেকে। তো এইখানে গিফট ফ্রম মাদার এটা লিখে দিলাম। এবার এখানে একইভাবে লিখে দিলাম নীল এবং এইখানে আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে ৳৮৫,০০০ যেটা পড়াশোনা, খাওয়া-দাওয়া বাবদ আমরা নিয়েছিলাম সেটা দেখুন এখানে উল্লেখ করে দিলাম। ব্যাস আমাদের আয় এবং ব্যয় কিন্তু উল্লেখ করা হয়ে গেল। আমাদের এইখানে দেখুন টোটাল আমাদের সেভিংস রয়েছে ৳২,০০,০০০, খরচ করেছিলাম ৳৮৫,০০০। ৳২,০০,০০০ আমার ফার্স্ট লাইফ সেভিংস, ৳৮৫,০০০ মায়ের কাছ থেকে নিয়েছি এবং এখানে দেখুন আমাদের ডিফারেন্সটা কিন্তু এখন 0 হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিফারেন্সটা 0 আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে যা উল্লেখ করেছেন সেগুলো সোর্স না দেখাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে মাইনাস থাকবে। তো আমাদের হিসাব মিলে গেছে। এবার এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টস এর অপশনে নিয়ে আসবে। এখানে দেখুন সকল কিছু 0, 0, 0, 0 তার কারণ আমরা এখানে যে টাকাটা উল্লেখ করেছি এই টাকাটা ট্যাক্সেবল ইনকাম হিসাবে গণ্য হয় না। তার মানে ট্যাক্সেবল ইনকামের উপরে যায় না। তাই আমাদের কোনো সরকারকে কর দিতে হবে না। আমরা কিন্তু এখানে জিরো রিটার্ন সাবমিট করতে পারবো। দেখুন এখানে সকল কিছু 0 রয়েছে। এবার এইখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন। হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দিস অ্যাসেসমেন্ট ইয়ার? তো আপনি যদি যেই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য রিটার্ন সাবমিট করছেন এটার জন্য কোনো সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স এগুলো যদি দিয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন।
এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু জিরো হয়ে গেছে এবং পেয়েবল কোনো অ্যামাউন্ট কিন্তু আমাদের এখানে নেই। তার কারণ আপনার আয় যদি করযোগ্য সীমার মধ্যে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে কোনো প্রকার টাকা পেমেন্ট করতে হবে না। আমি কিন্তু বারবার কথাটা মেনশন করছি। সুতরাং আপনার যদি করযোগ্য আয় নাও থাকে তারপরেও কিন্তু সকল কিছু এখানে উল্লেখ করে দিবেন। এবার এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ফর্মটা চলে আসবে। আপনি যা এতক্ষণ পর্যন্ত উল্লেখ করেছেন সকল কিছু এখানে চলে আসবে। এই ফর্মটা কিন্তু আপনি প্রিন্ট করে রাখতে পারেন যদি আপনার কাছে প্রিন্টার থাকে। আর যদি না থাকে পিডিএফ আকারে কিন্তু আপনি ফর্মটা সেভ করে রাখতে পারেন। তার কারণ পরবর্তী বছরে যখন আপনি রিটার্নটা সাবমিট করবেন তখন কিন্তু এটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং আপনি কিন্তু দেখতে পারবেন গত বছর আমার কি খরচ ছিল, কি খরচ ছিল না সেগুলো কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন। সকল কিছু ঠিকঠাক থাকলে এখানে সকল কিছু ভালোভাবে দেখে নিবেন। দেখার পর আপনি এখান থেকে সাবমিট রিটার্ন এই অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট রিটার্নে ক্লিক করে আপনি এখান থেকে ইয়েস অপশনে প্রেস করলেই আপনার রিটার্ন কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি ইয়েসে প্রেস করলাম। ইয়েসে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। দ্যাটস ইট। এই যে আমি ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম এটাই কিন্তু রিটার্ন সাবমিট করার মেইন প্রসেস। এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু ভিউ ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখান থেকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপে ক্লিক করে আপনি কিন্তু আপনার স্লিপটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আয়কর রিটার্ন প্রাপ্তির যে স্লিপ রয়েছে সেটা এখানে চলে আসছে। এবার আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার আয়কর সার্টিফিকেটটা নিতে হবে। আয়কর সার্টিফিকেট নেওয়ার জন্য এখান থেকে রেকর্ড ট্যাক্স রেকর্ড এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পারবেন এক্সপ্রেস সার্টিফিকেট নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করবেন। এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার সার্টিফিকেটটা শো করছে। এবার আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই সার্টিফিকেটটাকে সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে কিংবা আপনি প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর পরবর্তীতে যখন আপনি ব্যাংকের থেকে যদি কোনো রিটার্ন স্লিপ চায় তাহলে আপনি এগুলো জমা দিবেন অথবা অন্য যে কোনো কাজ করতে গেলে যদি আপনার কাছে কোনো রিটার্ন স্লিপ চায় আপনি কিন্তু এই ডকুমেন্টটা সাবমিট করবেন।